আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিজিজ টাইপস আর কি। আসলে রোগ যে হয় আমাদের শরীরে, এই রোগের কিছু প্রকার প্রকরণ আর কি। খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার সঠিকভাবে তৌফিক দান করে এবং আপনাদেরকে যেন আল্লাহ পাক সঠিকভাবে শোনার তৌফিক দান করেন। তো ডিজিজ টাইপটা আমরা রোগের প্রকার এবং প্রকারভেদ আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। আসলে রোগ কত ধরনের হয় এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। তো আমরা যত রোগ হয় এই সারা পৃথিবীতে, এই রোগগুলাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো নন কমিউনিকেবল ডিজিজকে আমরা নন ইনফেকশাস ডিজিজ হিসাবেও বলতে পারি, বা এটা আসলে নন ইনফেকশাস ডিজিজ, বা বাংলায় বললে একটা হচ্ছে অসংক্রামক রোগ আর একটা হচ্ছে সংক্রামক বা ছোঁয়াচে রোগ। তো নন কমিউনিকেবল ডিজিজ বলতে কি বোঝায়? যে ডিজিজটা একজন থেকে আরেকজনের দেহে ছড়ায় না, এই রোগগুলাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি আর কি। যেমন ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আসলে ছোঁয়াচে রোগ না, এটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় না। তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, অর্থাৎ হার্টের যে রোগগুলি আছে এই রোগগুলিও একজন থেকে আরেকজনের ছড়ায় না। হাইপার টেনশন আছে, প্রেশার আছে, স্ট্রোক, তারপরে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, শ্বাস প্রশ্বাস তন্ত্রের যে রোগগুলি আছে এগুলাও আসলে ছোঁয়াচে নয়। এবং আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে ক্যান্সার আর কি। তো ক্যান্সারও আসলে নন ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ যে রোগগুলা ছড়ায় না, অর্থাৎ একজন থেকে আরেকজনের কাছে যায় না, এই রোগগুলাকে আমরা বাংলায় অসংক্রামক রোগ বা মেডিকেল ভাষায় নন ইনফেকশাস বা নন কমিউনিকেবল ডিজিজ বলি আর। দুই নাম্বার আছে হচ্ছে কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ বলতে যেটা আসলে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেনেসিস দ্বারা এই রোগগুলি হয় আর কি। এবং এগুলা আসলে ছোঁয়াচে রোগ, এটা একজন থেকে আরেকজনের ছড়াতে পারে। যেমন টিবি, টিবি কিন্তু একটা ভয়াবহ সংক্রামক রোগ যেটা একজন থেকে আরেকজনের ছড়াতে পারে। এইচআইভি, এটাও ছড়াতে পারে। তারপরে হচ্ছে ম্যালেরিয়া ছড়াতে পারে। তারপরে মিজেলস, যেটা হাম, রুবেলা, ল্যাপ্রোসি, এই টাইপের রোগগুলাকে সাধারণত আমরা ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক বা আরো প্রচলিত বাংলায় বললে ছোঁয়াচে রোগ আমরা বলছি আর কি। তাহলে আমরা যদি ইনক্লুড করি, সামারাইজ করি, তাহলে দুই রকম রোগ সারা পৃথিবীতে আছে, যত রোগ আছে। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেটা একজন থেকে আরেকজনকে ছড়াতে পারে। এগুলা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট দ্বারা এগুলা আক্রান্ত হয়, যেগুলাকে আমরা মেডিকেলের ভাষায় কমিউনিকেবল ডিজিজ বলি। আর একটা হচ্ছে অসংক্রামক বা যে রোগগুলা একজন থেকে আরেকজনের ছড়ায় না, এগুলাকে আমরা নন ইনফেকশাস ডিজিজ বা মেডিকেলের ভাষায় নন কমিউনিকেবল ডিজিজ বলি। এই হচ্ছে মূলত সমস্ত রোগের দুই ভাগে ভাগ করা হয়। এখন আরেক ধরনের রোগ আছে যেটাকে ডেফিসিয়েন্সি ডিজিজ বলে। ডেফিসিয়েন্সি ডিজিজ বলতে আসলে কি বোঝায়? ডেফিসিয়েন্সি ডিজিজ বলতে আসলে কোনো একটা আমাদের বডির উপাদানের অভাবে যে রোগগুলা হয় এই রোগগুলাকে আমরা ডেফিসিয়েন্সি ডিজিজ বলি আর। তো আমরা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তো আমাদের হোমিওপ্যাথিক ভাষায় এটা হচ্ছে শরিক রোগী আর কি। এখন শরিক বলতে কি বোঝায়? শরিক বলতে বোঝায় যেখানে আমাদের নন স্ট্রাকচার ডিজিজ হয় আর কি, অর্থাৎ কোনো স্ট্রাকচারে চেঞ্জ হয় না বা অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো চেঞ্জ হয় না, জাস্ট শুধু এটার বিশৃঙ্খলতা জনিত, আমাদের ইন্টারনাল অর্গানের কোনো বিশৃঙ্খলতা জনিত কারণে যদি কোনো ডিজিজ হয়, এগুলাকে আমরা শরিক মায়োজমের রোগী বলি। তো এটাকে যদি আপনি আরো সামারাইজ করেন, তাহলে এক ধরনের অভাবে এই রোগগুলি হতে পারে। শরিক মানেই যে অভাব বিষয়টা তা না, শরিক মানেই হচ্ছে ডিসফাংশন। তো ডিসফাংশনটা যখন হবে তখন আপনার অটোমেটিক্যালি অনেক কিছুর অভাব হইতে পারে। যেমন আপনি খুব ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার বডিতে কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি হচ্ছে, বা প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, বা ফ্যাটের ডেফিসিয়েন্সি হচ্ছে, এগুলা হতে পারে আর কি।
আপনি ভালোভাবে আহার করতেছেন কিন্তু আপনার বডিতে অ্যাসিমিলেশনের যে সমস্যাটা, এই অ্যাসিমিলেশনের কারণে এই প্রবলেমগুলা হতে পারে। তো আমরা প্রথমে এখানে বেশ কিছু জিনিসের অভাব আছে, তার মধ্যে কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট আমরা জানি যে শর্করা জাতীয় যে খাবারগুলি আছে, এই শর্করা জাতীয় খাবার থেকে যদি আমাদের ডেফিসিয়েন্সি ঘটে তাহলে এইগুলাকে আমরা কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি বলবো। তো কার্বোহাইড্রেটের হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস। আমাদের বডি যে চলে বা আমাদের পুরো শরীরকে চলতে গেলে কার্বোহাইড্রেটটাই আসলে হয়ে আপনার সুগারে পরিণত হয়, ফরমেশন হয়ে এই সুগার দিয়ে আমাদের সেলগুলা পুষ্টি পায় বা চলে। তো এখন যদি কার্বোহাইড্রেটের যদি অভাব হয় তাহলে শক্তি কমে যাবে বডিতে। তারপরে হচ্ছে কিটোসিস হবে। কিটোসিস হচ্ছে এমন একটা সমস্যা যেখানে আপনার প্রোটিনের, যখন আপনার বডিতে কার্বোহাইড্রেট পাবে না তখন আপনার প্রচুর পরিমাণে প্রোটিন আপনার ভাঙতে থাকবে। এই কারণে শরীরে ভয়াবহ ক্লান্তি, শক্তি কমে যায় এবং শরীরের যে ফাইবার জাতীয় বিষয়গুলো আছে এগুলা গ্রহণ কমে যায়। এবং এই অভাবের কারণে এটাকে কিটোসিস বলা হয় আর কি। এটা একটা ঝামেলা, মানসিক অস্থিরতা লাগবে, তারপরে পরিপাকতন্ত্রের সমস্যা হবে, মাংসপেশির ক্ষয় হবে, তারপরে হরমোনের ইনব্যালেন্স হবে, ওজন কমবে এবং শারীরিক কার্যক্ষমতা কমবে। এগুলো হচ্ছে সাধারণত কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি জনিত ডিজিজ আর কি। তারপরে হচ্ছে প্রোটিনের ডেফিসিয়েন্সি। তো প্রোটিন আমাদের শরীরের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যত রকমের সিনথেসাইজেশন হয়, উৎপাদন হয় আমাদের টিস্যু, অঙ্গ প্রত্যঙ্গ, এনজাইম, হরমোন এবং এই সবগুলাকে স্ট্রাকচার করতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এটার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। তো প্রোটিন যদি কমে যায় তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দেখে বুঝবেন সেটা হচ্ছে আমাদের পেশির দুর্বলতা কমে যায়। এই পেশিগুলা একদম শুকায়া যাবে এবং রোগীর ওজন কমতে থাকবে, চুল পড়বে, ক্ষত, কোনো বডিতে ক্ষত হলে এটা নিরাময় হতে খুবই বিলম্ব হবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, হরমোনের ইমব্যালেন্স হবে, হ্যাঁ, তারপরে লিভারের বিভিন্ন সমস্যা হবে, মনোযোগের ঘাটতি হবে, এই সমস্যাগুলা আসবে আর কি। তারপরে হচ্ছে আপনার ফ্যাট ডেফিসিয়েন্সি। তো আমাদের শরীরে যে পরিমাণ চর্বি থাকা দরকার, একটা মিনিমাম একটা চর্বি থাকা দরকার, এটা যদি আমাদের বডিতে অভাব হয় তাহলে আসলে ফ্যাটি অ্যাসিডের ঘাটতির সাথে এটা সম্পর্কিত হয়। এবং এই ফ্যাট গুলা আমাদের বডিতে বিভিন্ন রকমের যে ভিটামিন আছে, বিশেষ করে ADE, এই জিনিসগুলাকে শোষণ করতে সহায়তা করে। যদি আপনার বডিতে ফ্যাট যদি কমে যায় তাহলে আসলে এই ADE, এই ভিটামিন গুলা বডিতে আসলে আপনার আসবে না, এটা একটা বড় ঝামেলা। তারপরে হচ্ছে হরমোনের বিভিন্ন রকমের ইনব্যালেন্স হবে, বিশেষ করে এই ফ্যাট দিয়েই আমাদের ছেলেদের যে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন, গুড ফ্যাট দিয়ে এই টেস্টোস্টেরন তৈরি হয়। যদি আপনার বডিতে যদি ফ্যাটের অভাব হয়, গুড ফ্যাটের যদি অভাব হয় তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন কমে যাবে, পুরুষত্ব কমে যাবে। ঠিক ওইরকম ভাবে নারীদেরও আপনার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন কমে যাবে। এটা নারীদেরও একটা সমস্যা তৈরি করতে পারবে, চুল এবং ত্বকের সমস্যা হবে। তারপরে যেহেতু ফ্যাট আমাদের বডিতে তাপমাত্রাকে ধরে রাখতে সাহায্য সহযোগিতা করে, যদি আপনার বডিতে ফ্যাট যদি খুব উল্লেখযোগ্য পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু বডি ঠান্ডা হয়ে যাবে, শীতে কাতর হয়ে যাবে অত্যাধিক এবং বডি চিল হয়ে যাবে, হাত দিলে ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হবে। তারপরে হচ্ছে আপনার একাগ্রতা ধরে রাখতে পারবেন না, ডিপ্রেশন, হতাশা, বিভিন্ন রকমের মানসিক পেরেশানি, টেনশন আসবে। তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমে যাবে আর কি। এই জিনিসগুলা আমাদের আসলে এই চর্বি টর্বি যদি কম থাকে তাহলে এই সমস্যাগুলা আমাদের হয় আর কি। তো এই গেল আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন ডেফিসিয়েন্সি আর ফ্যাট ডেফিসিয়েন্সি। এবার কিছু নিউট্রিয়েন্ট আছে, কিছু নিউট্রিয়েন্টের কিছু ফাংশন আছে এবং এগুলার কিছু অভাব বা সাইন সিমটম, অভাবে কিছু সাইন সিমটম দেখা দেয়। যেমন ভিটামিন A, এই ভিটামিন A যদি কারো, এই ভিটামিন এর তার মূল ফাংশন হচ্ছে ইমিউন ফাংশন করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা এটার সাথে সরাসরি জড়িত, ভীষণ দৃষ্টিশক্তির সাথে এটার জড়িত। এবং সেল গ্রোথ, আমাদের যে বডির যে বৃদ্ধি হয়
এই বৃদ্ধির সাথে ভিটামিন এ জড়িত, এবং সেল কমিউনিকেশন অর্থাৎ আন্তঃকোষীয় সম্পর্ক, একটা কোষের সাথে আরেকটা কোষের যে রিলেশন, কমিউনিকেশন, এইটার জন্য ভিটামিন এর প্রয়োজন হয়। তো যদি এগুলি ভিটামিন এর যদি অভাব হয় তাহলে আমাদের নাইট ব্লাইন্ডনেস হবে, রাতকানা রোগ হবে, এবং জেরোফথলমিয়া নামের একটা রোগ আছে, এটাও হবে, এটাও একটা চোখের একটা রোগ। তারপরে হচ্ছে ভিটামিন বি 6। ভিটামিন বি 6 খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বডির প্রায় 100 এনজাইমের রিয়াকশন করে হচ্ছে ভিটামিন বি 6, এবং এটা প্রোটিন মেটাবলিজমের সাথে খুবই জড়িত আর কি। তো যদি ভিটামিন বি 6 এর অভাব হয় তাহলে আপনার মাইক্রোসাইটিক এনিমিয়া, এই ধরনের রক্ত স্বল্পতা হবে। তারপরে হচ্ছে স্কিনিং অফ দ্য লিপ, ঠোঁটের আঁশ উঠতে থাকবে। তারপরে অনেকের ঠোঁট দেখবেন যে পাতার মতো শুষ্ক হয়ে চামড়া উঠে যাচ্ছে, এটা আসলে ভিটামিন বি 6 এর অভাবে হয় আর কি। তারপরে হচ্ছে আপনার ঠোঁট এবং মুখের পর্দা ফেটে যাবে, এক ধরনের ঘাড় মতো হয়ে যাবে। আর অনেকের দেখবেন যে ঠোঁটের এই দুই কোনায় সাদা সাদা হয়ে থাকে আর কি, ফেটে যায় আর কি ঠোঁটের কোনাগুলা। তো এগুলো আসলে ভিটামিন বি 6 এর অভাবে হয়। এবং অনেকের জিহ্বা দেখবেন ফুলে গেছে, এই সয়েলেন টং এর আসলে ভিটামিন বি 6 এর অভাবে হয়। অনেকের ডিপ্রেশন তৈরি করতে পারে এবং কনফিউশন তৈরি করতে পারে হচ্ছে ভিটামিন বি 6। এবার আসেন ভিটামিন বি 12। ভিটামিন বি 12 আসলে ব্লাড সেল, মানে যেটা রেড ব্লাড সেল ফরমেশন, আরবিসি ফরমেশনের সাথে জড়িত, তৈরি করে, এবং নিউরোলজিক্যাল ফাংশন, ব্রেনের বিভিন্ন ফাংশন করে, এবং ডিএনএ সিনথেসিস, ডিএনএ কে সিনথেসিস করে বা তৈরি করে। তো যদি ভিটামিন বি 12 এর যদি ঘাটতি হয় তাহলে আপনার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই ধরনের রক্ত স্বল্পতা হবে, ফ্যাটিক হয়ে যাবে, খুব অবসাদ লাগবে, উইকনেস লাগবে, তারপরে পায়খানা কষা হয়ে যাবে, তারপরে হচ্ছে ক্ষুধা কমে যাবে, লস অফ অ্যাপিটাইট, এবং ওয়েট লস হতে থাকবে ভিটামিন বি 12 এর কারণে আর কি। এবং এই কারণে কিন্তু দেখেন যে আমাদের মডার্ন প্যাথিতে ভিটামিন বি 6, বি 12, বি 1, 6, 12 এগুলা, বা ভিটামিন বি কমপ্লেক্স যেটা, এইটা কিন্তু খুব তারা ব্যবহার করে। এটা ব্যবহারের কারণটা কি দেখেন, এই ভিটামিন বি কিন্তু আমাদের এনজাইমের রিয়াকশনের সাথে জড়িত, এবং প্রোটিন মেটাবলিজমের সাথে এটা সরাসরি জড়িত। তা আমাদের বডির যা কিছু হয় সবকিছুই কিন্তু এই প্রোটিন সিনথেসিস, প্রোটিন মেটাবলিজম এগুলার কারণে হয়। তারপরে হচ্ছে আপনার এই যে ব্লাড সেল ফরমেশন করতেছে, তারপরে হচ্ছে ব্রেন ফাংশনকে ঠিক রাখতেছে, তারপরে ডিএনএ সিনথেসিসের মতো গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে এই কাজগুলা কিন্তু ভিটামিন বি করে। তো এখন এই ভিটামিন বির যদি অভাব হয় তাহলে কিন্তু এই ফাংশন গুলাতে অভাব হবে, এবং বডিতে বড় ধরনের একটা চেঞ্জ আসবে। এই জন্য ভিটামিন বি কমপ্লেক্স এটা খুবই এসেনশিয়াল আর কি। তারপর আছে ভিটামিন সি, এটা সাধারণত কোলাজেন ফাইবারের সাথে জড়িত। তারপরে হচ্ছে নিউরো ট্রান্সমিটার হিসেবে কিছু কাজ করে, এবং কিছু প্রোটিন সিনথেসিসের সাথে সরাসরি জড়িত। তো এই ভিটামিন সির যদি অভাব হয় তাহলে স্কারভি নামের একটা রোগ হয়, এটা আমরা জানি, দাঁতের মাড়ির রোগ। তারপরে হচ্ছে ফ্যাটিক লাগবে শরীর। তারপরে হচ্ছে মুখের যে প্রদাহগুলো হয়, ইনফ্লামেশন অফ দ্য গাম, এটার উপরে জড়িত। এবং কানেকটিভ টিস্যু, আমাদের যে সংযোজক যে কলা আছে এটা দুর্বল হয়ে যাবে, যে কারণে আমাদের আন্তঃসংযোগ গুলা বিঘ্নিত হবে। তারপরে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বডির জন্য, যেটা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্বেশন এবং প্রপার বোন ফরমেশন, এই দুইটা কাজ মূলত ভিটামিন ডি করে। ক্যালসিয়াম অ্যাবজর্বেশন মানে হচ্ছে এই ভিটামিন ডি যদি বডিতে না থাকে তাহলে আপনার ক্যালসিয়াম বডিতে শোষিত হবে না। তাহলে দেখবেন যে আপনার অ্যালোপ্যাথিক যত সাপ্লিমেন্ট আছে ক্যালসিয়ামের, সব সাপ্লিমেন্টের সাথে ভিটামিন ডি ইনক্লুড করা আছে। এবং ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ আপনার ক্যালসিয়াম যদি বডিতে যদি অ্যাবজর্বেশন না হয়, ক্যালসিয়ামের প্রধান দুইটা কাজ হচ্ছে আমাদের যত বোনি স্ট্রাকচার আছে, বোন আছে, এই বোন কিন্তু আপনার এই ক্যালসিয়াম ফরমেশন করে। এবং আমাদের যত সেলের যে নড়াচড়া, মোটর অ্যাক্টিভিটি যত আছে, এই সবগুলাই আসলে ক্যালসিয়াম সিনথেসিসের কারণে হয় আর কি। তো এই কারণে আপনার নড়াচড়া ঠিকঠাক ভাবে করতে গেলে, এবং যদি হাড়ের গঠন যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনার ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্যালসিয়াম যদি বডিতে শোষণ করতে চান তাহলে ভিটামিন ডি লাগবে। ভিটামিন ডি যদি আপনার অ্যাডিকুইট পরিমাণ
পর্যাপ্ত পরিমাণ যদি না থাকে তাহলে বডিতে ক্যালসিয়াম শোষিত হবে না এবং আপনার বোন ফর্মেশনে বাধা দিবে এবং আপনার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবে। যেমন ধরেন আপনার রিকেট তৈরি হতে পারে বাচ্চাদের। তারপরে হচ্ছে অস্টিওমেলাসিয়া, এটা এক ধরনের রোগ, যেখানে অস্টিওমেলাসিয়া মানে হচ্ছে হাড় নরম হয়ে যায়। হাড় নরম হয়ে গেলে এটা খুবই সমস্যা, হাড় দ্রুত ভেঙে যায়, ক্ষয় হয়ে যায় বা হাড়ের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ফ্যাটিক, এবং খুব দুর্বল লাগবে, এরকম লাগবে আর কি। এবং ক্যালসিয়ামের কথা তো বললামই এর আগেই। তো মাসল ফাংশন, নার্ভ ট্রান্সমিশন এবং টোটাল যে আপনার বোনের যে একটা ফরমেশন, হাড়ের যে গঠন, এটা করতে ক্যালসিয়াম লাগবে। তো আসলে ভিটামিন ডি আর ক্যালসিয়াম একে অপরের সাথে জড়িত। আর ডিরেক্টলি ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে আপনার অস্টিওপোরোসিস এটা ঘটবে। অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় ফোটা ফোটা হয়েছে, মানে হাড়ের ক্ষয় আর কি, এগুলা আসবে আর কি। তো এই জন্য আপনার ভিটামিন ডি খুবই দরকার। এবং আমাদের বাংলাদেশের মানুষরা যারা রোদ্রে যায় নিয়মিত, তাদের দেখবেন যে রোগ ব্যাধ হওয়ার হার খুবই কম, এদের ইমিউন ফাংশন খুবই ভালো। তো ভিটামিন ডি যদি আপনার বডিতে খুব বেশি পরিমাণ না থাকে তাহলে দেখবেন যে আপনার খুব ধরনের সমস্যা হচ্ছে, ফ্যাটিক লাগবে, কিছু রোগ আসবে, অ্যালার্জিও তৈরি করবে। এগুলো আসলে ভালো হইতে চাবে না, বডির টেম্পারমেন্টটা নষ্ট, টেম্পার থাকবে না আর কি। এবং আমরা যারা এই শহরে জীবন যাপন করি বা যারা কর্পোরেট লাইফ লিড করে বা যারা শীত প্রধান দেশ আছে, এদের কিন্তু রোদ্রে যাওয়া হয় না, এদের কারণে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়মিত নিতে হয় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ফলেট। ফলেট মানে হচ্ছে আয়রন। এই আপনার এটা হচ্ছে আপনার আরএনএ এবং ডিএনএ সেল ডিভিশন সিনথেসিসের জন্য দরকার, অর্থাৎ আমাদের যে কোষের যে ডিভিশন গুলা হয় আর কি, কোষ প্রজনন যেটা হয়, তো এটার জন্য ফলেট লাগে। আর এটার কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় আর কি। তারপর হচ্ছে আয়োডিন। এই আয়োডিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য। এই আয়োডিন যদি আমাদের মূল কাজ করে হচ্ছে থাইরয়েড হরমোনকে ফাংশন করতে লাগে, অর্থাৎ থাইরয়েড হরমোন তৈরি করতে T3 এবং T4, থাইরক্সিন আর ট্রাইডায়োআইডোথাইরোইন, এই দুইটা হরমোন তৈরি করতে গেলে আপনার আয়োডিন লাগবে আর কি। তো আয়োডিন যদি আপনার বডিতে কম থাকে তাহলে থাইরয়েড ফাংশনে ডিস্টার্ব করবে, এবং এই থাইরয়েড ফাংশন যদি ডিস্টার্ব করে তাহলে আপনার স্টান্ট গ্রোথ হবে, অর্থাৎ আপনার বৃদ্ধি হবে না, বৃদ্ধিটা থেমে যাবে। এবং নিউরো ডেভেলপমেন্টাল ডেফিসিয়েন্ট হবে, অর্থাৎ আপনার মানসিক বিকাশ, অর্থাৎ যেহেতু আয়োডিন না থাকলে আপনার T3 T4 অর্থাৎ থাইরয়েড হরমোন আসছে না, সেহেতু থাইরয়েড যদি না আসে তাইলে আপনার বডিতে এই প্রবলেম গুলা তৈরি করবে আর কি। তারপরে হচ্ছে আয়রন। আয়রন তো এটা আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন এর একটা উপাদান হচ্ছে আয়রন, এবং এই হিমোগ্লোবিনটাই আসলে আপনার অক্সিজেন এর এক্সচেঞ্জ করে আর কি আমাদের লাংস এর মধ্যে। তো এটা যদি আমাদের ঠিকঠাক মতো না হয় তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে, হাইপ্রোক্রোমাটিক অ্যানিমিয়া হবে। তারপর যে কগনিটিভ ফাংশন মানে হচ্ছে আপনার বিহেভিয়ার, আচরণের প্রবলেম হবে, বুদ্ধিজনিত প্রবলেম হবে। পোর বডি টেম্পারেচার, আপনার বডির টেম্পারেচার কমে যাবে। ডিপ্রেসড ইমিউন ফাংশন, আপনার ইমিউন যে ফাংশনটা, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক মতো কাজ করবে না। এবং স্পুন লাইক শেপ অফ নেইল, এটা বুঝবেন কিভাবে আয়রনের ঘাটতি হলে আপনার নখগুলা চামচের স্পুনের মতো হয়ে যাবে আর কি। ম্যাগনেসিয়ামের অভাবে আপনার ক্ষুধা কমে যাবে, দুর্বল লাগবে, উইক লাগবে এবং বমি বমি ভাব আসবে, এবং এটা 300 এনজিএমের মতো কাজ করে আর কি। তারপর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক যদি আপনার কম থাকে তাহলে আসলে গ্রোথ কমে যাবে। তারপরে হচ্ছে চুল পড়ে যেতে থাকবে। তারপরে হচ্ছে আপনার চোখের এবং স্কিনের বিভিন্ন রোগ হবে। তারপর হচ্ছে কেটে ফেটে গেলে এগুলো শুকাতে সময় লাগবে, এবং আপনার টেস্ট বাড চেঞ্জ হবে আর কি, মুখের স্বাদের পরিবর্তন হবে। তো আসলে অস্টিওপোরোসিস এটা হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হয়। গয়টার, যেটা আয়োডিনের ডেফিসিয়েন্সি হয়, গলগন্ড। এনিমিয়া আয়রনের ডেফিসিয়েন্সির কারণে হয়। তারপর হচ্ছে ভিটামিন B3 কারণে প্যালাগ্রা নামের একটা রোগ হয়, স্কারবি হয় ভিটামিন সির কারণে, বেরিবেরি হয় ভিটামিন B1 এর কারণে, হেমোরেজ অর্থাৎ বডি থেকে রক্ত পড়ার যে প্রবণতা, এটা ভিটামিন কে যদি কমে যায় তাহলে আপনার বডি থেকে রক্তপাতের প্রবণতা বাড়বে। হাইপার কেরাটোসিস, এটা ভিটামিন এর অভাবের কারণে হয়।
তারপরে হাইপোগ্লাইসেমিয়া, এটা সাধারণত কার্বোহাইড্রেটের কারণে হয়। হাইপোগ্লাইসেমিয়া মানে তো আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি। তারপর হচ্ছে মেরাসমাস, এটা প্রোটিনের কারণে হয়। মেরাসমাস মানে কি, শরীর শীর্ণতা, শুকিয়ে যাওয়া, শীর্ণতা, এটাকে মেরাসমাস বলে। এটা আসলে আপনার প্রোটিনের কারণে হয়। এবার আসেন আপনার, আমার রোগ হচ্ছে হেরিডিটি ডিজিজ। হেরিডিটি ডিজিজ আর কি, মানে বংশগত যে রোগ। কিছু রোগ আছে যে রোগগুলা বংশে থাকলে আপনার হওয়ার প্রবণতা খুবই বেশি থাকে, যেটাকে আমরা জেনেটিক মায়াজম বা জেনেটিক প্রিডিসপোজিশন বলছি আর কি। অর্থাৎ ইনহেরিট করতেছে। আপনার বংশে ডায়াবেটিস আছে, এবার যার বংশে ডায়াবেটিস নেই তার থেকে আপনার হওয়ার চান্সেস বেশি। আপনার বংশে ক্যান্সারের পরিমাণ কয়েকজনের ছিল, তার মানে যার ফ্যামিলিতে ক্যান্সার নাই, এবার আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার বেশি। তারপরে হচ্ছে আপনার কিছু হাড়ের রোগ আছে, যেমন আর্থ্রাইটিস থাকলে আপনার, এটা বংশে থাকলে আপনার একটা হওয়ার প্রবণতা থাকে। বা অনেক রোগ আছে যে রোগগুলা আপনার বংশে থাকলে আপনার হওয়ার একটা প্রবণতা থাকে। এগুলা ইনহেরিডিটি ডিজিজ বা বংশগত রোগ বলছে, যেটা বংশে থাকলে আপনার হওয়ার চান্সেস খুবই বেশি, যেটাকে আমরা জেনেটিক মায়াজম বলতে পারি, অথবা আমরা এটাকে মায়াজমেটিক প্রিডিসপোজিশনও বলতে পারি, বা জেনেটিক প্রিডিসপোজিশন বলতে পারি, বা জেনেটিক ডিজিজ এইটা বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কিছু ডিজিজ আছে। সাধারণত আমাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে, এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা কি, আমাদের অ্যানাটমি কি, অ্যানাটমি হচ্ছে আমার বডির পার্টসপাতি কোথায় আছে এবং এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে অ্যানাটমি। এবং ওই অ্যানাটমি কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফিজিওলজি। তো যদি অ্যানাটমির যদি কোনো জায়গায় অ্যাবনরমালিটি থাকে এবং কাজ যে করতেছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিওলজিক্যাল যদি কোনো প্রবলেম তৈরি হয়, কাজটা যেভাবে করার কথা ওই অঙ্গ সেভাবে করছে না, তাহলে এটাকে ফিজিওলজিক্যাল কন্ডিশন বলে আর কি। তো এগুলাকে আমরা প্যাথোলজিক্যাল ডিজিজ বলতেছি। প্যাথোলজিক্যাল ডিজিজ বলতে যদি অ্যাবনরমাল অ্যানাটমি, অ্যাবনরমাল ফিজিওলজি হয়, এটাই হচ্ছে প্যাথোলজিক্যাল ডিজিজ। তো এগুলা সাধারণত সাইকোটিক, সিফিলিটিক, শরিক তিনটাই হতে পারে, তবে সাইকোটিক এবং সিফিলিটিক বেশি আর কি। যদি আপনার বডিতে কোনো কিছু বড় হয়ে যায় তাহলে এটা সাইকোটিক হবে। যেমন ধরেন লিভারে চর্বি জন্য, ফ্যাটি লিভার, এটা হচ্ছে সাইকোটিক মায়াজম। আবার আপনার ব্রেন অ্যাট্রফি হয়ে গেল, ব্রেনটা শুকিয়ে গেল, এটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। অর্থাৎ বোঝার সহজ বুদ্ধি হলো, যদি আপনার বডিতে কোনো কিছু যদি বৃদ্ধি ঘটে, বেড়ে যায়, এটা হচ্ছে সাইকোটিক মায়াজম। আর যদি কোনো কিছু ছোট হয়ে যায়, শুকায় যায়, ছোট হয়ে যায়, এটাকে সিফিলিটিক মায়াজম বলা হয় আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনার ডাউন সিনড্রোম আছে, এটা আসলে ক্রোমোজোনাল অ্যাবনরমালিটি থেকে হয়। গ্লুকোমা, গ্লুকোমা মানে চোখের প্রেসার যদি বেশি থাকে তাহলে আপনার আস্তে আস্তে অন্ধত্ব হয়, এটাকে গ্লুকোমা বলে। মায়োপিয়া মানে দূরদৃষ্টি, চোখে কম দেখা। তারপরে ক্যাটারাক্ট, ছানিজনিত যে ব্যাপার, অ্যাজমা। তারপরে হচ্ছে বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, এগুলাকে আমরা এই প্যাথোলজিক্যাল ডিজিজ বলতেছি আর কি। তো আমি যদি একদম খুব সংক্ষেপে বলি, তাহলে প্যাথোলজিক্যাল ডিজিজটা কি, অ্যাবনরমাল প্যাথোলজি এবং অ্যাবনরমাল অ্যানাটমি, এটা হলেই আপনার প্যাথোলজিক্যাল ডিজিজ গ্রো করবে। এবার আমাদের আসে হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ হচ্ছে জীবনধারা পরিবর্তনজনিত রোগ। অর্থাৎ আমাদের যেভাবে জীবনযাপন করা উচিত, যেভাবে খাওয়া দরকার, যেভাবে ঘুমানো দরকার, যেভাবে পরিশ্রম করা দরকার, যেভাবে রেস্ট করা দরকার, যখন ঘুমানো দরকার, যখন পরিশ্রম করা দরকার, অর্থাৎ আমরা যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করি, এই পরিচালনার মধ্যে যদি আমরা এলোমেলো করে ফেলি তাহলে আমরা এটাকে লাইফস্টাইল ডিজিজ বলি। এই কারণে আপনি যদি ভুলভাবে জীবনযাপন করেন তার জন্য কিছু ডিজিজ হবে, এই রোগগুলাকে লাইফস্টাইল ডিজিজ বলি। এটা আসলে আমাদের নিজের ভুলের কারণে হয়, এবং হোমিওপ্যাথির ভাষায় এই লাইফস্টাইল ডিজিজকে বলা হয় মেইনটেনিং কজ। মেইনটেনিং কজ বা পরিপোষক কারণ আর কি। তো হ্যানিম্যান স্যার কিন্তু, আমরা আজকালকার যুগে, আমি এই কথাটা বারবার বলি যে দেখেন, হ্যানিম্যান স্যার যে কথাগুলা অর্গাননের মধ্যে বলে গেছেন বা হোমিওপ্যাথির ফিলোসফিক্যাল টার্মিনোলজি গুলাতে যে কথাগুলি বলা আছে, এই কথাগুলা আমাদের ভুল ইনফরমেশনের কারণে বা আমরা নলেজ ঠিক মতো অ্যাকোয়ার না করার কারণে
আমাদের কাছে মনে হয় যে এই জিনিসগুলো মনে হয় আসলে সেকেলে, বর্তমানের সাথে কোনো রিলেশন নাই। এটা আসলে ভুল। এই লাইফস্টাইল ডিজিজ হচ্ছে এখনকার নাম, বর্তমান সময়ের নাম হচ্ছে ওরা দিয়েছে লাইফস্টাইল ডিজিজ। আর হ্যানিম্যান স্যার এইটাকে এই একই জিনিসকে মেইনটেনিং কজ বলতেছে আজ থেকে 250 বছর আগে আগে। তো এটা আমাদের মানে অ্যাপ্লিকেশনের অভাব, প্রপার প্র্যাকটিসের অভাব, প্রপার নলেজ গ্যাদারিং এর অভাব, প্রপার সুবিধার অভাব, এই কারণে আমাদের এই প্রবলেম গুলা হচ্ছে। কিন্তু আসলে হোমিওপ্যাথি কিন্তু খুবই স্মার্ট একটা, একদম সময় উপযোগী, খুবই স্মার্ট একটা ট্রিটমেন্ট। কিন্তু এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হবে, যে ভালো বুঝে তার কাছে যেতে হবে, যারা ভালো পড়ায় তাদের কাছে সংস্পর্শে যেতে হবে, যারা ভালো প্র্যাকটিস করে তাদের কাছে বসতে হবে, তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাকোয়ার করতে পারবো। যেমন লাইফস্টাইল ডিজিজের মধ্যে আছে ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আমাদের রক্তনালীতে যে প্লাক বা চর্বি জমে, এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তো অ্যাথেরোস্ক্লেরোসিস আপনি যদি খুব বেশি পরিমাণে আসীন জীবনযাপন করেন, অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া খান, ঠিক মতো না ঘুমান, তাহলে তো রক্তনালীতে চর্বি জমবেই এবং আপনার আলটিমেটলি স্ট্রোক হবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, এগুলা হবে। হাই ব্লাড প্রেশার, ইসকেমিয়া। হ্যাঁ, তো এই ইসকেমিয়া মানে হচ্ছে যখন আপনার রক্ত চলাচল কোনো জায়গায় কমে যায়, সেটাকে ইসকেমিয়া বলা হয়। গ্যাস্ট্রাইটিস, পায়খানা কষা হয়ে যাওয়া, ইনফ্লামেটরি বিভিন্ন ডিজিজ আছে। সেক্সুয়াল ডিসঅর্ডারও কিন্তু আসলে লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে। তো কিছু আছে সেক্সুয়াল ডিজিজ যেগুলো আপনার ডিজিজ, মানে যেগুলোর আসলে প্রপার ট্রিটমেন্ট দরকার, সেটা অনলি 5%। যেমন আপনার জেনিটেলিয়ার কোনো ডিফেক্ট থাকতে পারে বা হরমোনাল কিছু ইমব্যালেন্স হতে পারে, এটা ভিন্ন কথা, এটা মাত্র 5%। কিন্তু 95% মানুষেরই এই লাইফস্টাইলের ভুলের কারণে সেক্সুয়াল ডিজিজ হয়। এবং বাংলাদেশে এই সেক্সুয়াল ডিজিজ গুলা প্রচুর ম্যাল প্র্যাকটিস হয়, প্রচুর পরিমাণে অ্যাবিউজ হয়, মানে অপচিকিৎসা হয়। কারণ আসলে তো তার সমস্যা নাই, কিন্তু আমরা করতেছি কি, তাকে বিভিন্ন ওষুধ দিয়ে তার বডিটাকে আমি স্টিমুলেশন করতেছি। পক্ষান্তরে আপনি দেখবেন আপনার প্র্যাকটিসে কয়টা সেক্সুয়াল রোগী ভালো হয়, দেখবেন যে ভালো হয় না। কেন ভালো হয় না? এই লাইফস্টাইলের ডিজিজ বা হ্যানিম্যান স্যার যেটাকে বলে গেছে মেইনটেনিং কজ, তার চোখ কন্ট্রোল নাই, যেটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, এটা আমার সময়ও নাই। তারপরে হচ্ছে খাবারের ঘাটতি, ঠিকভাবে ঘুমায় না, হরমোনের ইনব্যালেন্স হচ্ছে, মনে অশান্তি, স্ট্রেস ম্যানেজফুল নাই, এই বিভিন্ন কারণে তার আসলে সেক্সুয়াল ডিসএবিলিটি বা সেক্সুয়াল ডিজিজ তৈরি হচ্ছে। তো এইগুলো আসলে আপনি লাইফস্টাইল ডিজিজকে কোনো দিন আপনি ওষুধ দিয়ে ঠিক করতে পারবেন না। আর লাইফস্টাইল ডিজিজকে যদি আপনি ওষুধ দিয়ে যদি ঠিক করতে যান, এটা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করছেন। এবং এই হেমোরয়েড, পাইলস, অ্যাংজাইটি বা এখানে যে রোগগুলোর কথা বললাম, ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাই ব্লাড প্রেশার, পায়খানা কষা, গ্যাস্ট্রিক, তারপরে হচ্ছে সেক্সুয়াল সমস্যা, পাইলস, তারপরে হচ্ছে দুশ্চিন্তা, এগুলো আপনি কোনোটাই ওষুধ দিয়ে ভালো করতে পারবেন, এবং এটা কোনোটাই আপনি ওষুধে কন্ট্রোলও হবে না, কেউ করতে পারে নাই। এর কারণ আমাদের হোমিওপ্যাথিতে তো আমরা ধরেন যে ওষুধগুলি ব্যবহার করে সিমটোমেটিক ভালো, কিন্তু আমাদের থেকেও অ্যালোপ্যাথির ওষুধগুলা কিন্তু আরো স্ট্রং, তারাই কন্ট্রোল করতে পারে নাই। আপনি এটা ভাইবেন না যে আপনি হোমিও দিয়ে এগুলা কন্ট্রোল করতে পারবেন, কোনোদিনও সম্ভব না। কারণ এটার পিছনে মূল কারণ কি, হ্যানিম্যান স্যার কি বলছেন, যে মেইনটেনিং কজ যদি কোনো থাকে, তাহলে মেইনটেনিং কজকে সরাইতে হবে, আদারওয়াইজ ট্রিটমেন্টে কোনোদিন ভালো হবে না। তো পায়খানা কষা, সে ফাইবার খাবে না, পানি খাবে না, তারপরে পায়খানায় খুব স্ট্রেংথ দিয়ে সে পায়খানা করবে, আপনি তাকে 100 বার অপারেশন করলেও পাইলস ভালো করতে পারবেন না। আর লাস্ট হচ্ছে স্ট্রাকচারাল ডিজিজ। স্ট্রাকচারাল ডিজিজ বলতে কি, যেটা কাঠামোগত পরিবর্তন, আমার অঙ্গের যে স্ট্রাকচারটা আছে, এই যে স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাক্সিডেন্টাল বা সাইফিলিটিক বা সাইকোটিক এটা বলছি, যেটা আমরা স্ট্রাকচারাল ডিজিজ বলতেছি। যেমন ধরেন আপনার কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্ট বড় হয়ে যাওয়া, লিভার সিরোসিস, লিভার চেঞ্জ হয়ে যাওয়া, লিভারের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আমাদের জয়েন্ট বা হাড়ের যে জয়েন্ট গুলো আছে এটার গঠন চেঞ্জ হয়ে যাওয়া, ইউরেথ্রাল স্ট্রিকচার, অর্থাৎ আমাদের প্রস্রাবের নালী সংকুচিত হয়ে যাওয়া, সেরিব্রাল অ্যাট্রোফি বা আমার ব্রেনের কোনো জায়গায় স্ট্রোক হয়ে নষ্ট হয়ে যাওয়া, এগুলা হচ্ছে আমার যে স্ট্রাকচার থাকে, যে কাঠামো থাকে,
এই নরমাল কাঠামোটা অ্যাবনরমাল হয়ে যায়। এটা আসলে খুব একটা ভালো কিছু করা যায় না ওষুধের মাধ্যমে। এখানে লাইফস্টাইল এবং ওষুধ এই দুইটা মিলিয়ে বা কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, সবকিছু মিলিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন।